আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে লখনৌয়ের কোন নবাবকে ইংরেজরা কলকাতায় আটকে রেখেছিল, আপনি সঙ্গে সঙ্গে বলবেন ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ মেটিয়াবুরুজে থাকতেন, তার হাত ধরে বিরিয়ানি কলকাতায় এসেছে, এসব গল্প তো আমরা বহুবার শুনেছি। এবার এই উত্তরটা ঠিক, কিন্তু এটা পুরো উত্তর নয়। মানে ওই যে কোর্টে শপথ গ্রহণের সময় ইংরেজিতে বলে না, আই উইল টেল দ্য ট্রুথ, দ্য হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। সো দিস ইজ দ্য ট্রুথ, বাট ইট ইজ নট দ্য হোল ট্রুথ। কারণ লখনৌয়ের আর একজন নবাবকে ইংরেজরা দীর্ঘ 17 বছর ধরে কলকাতায় একটি লোহার খাঁচার ভেতরে বন্দি করে রেখেছিল। তার গল্পই আমি আপনাকে শোনাবো এবার। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। এই গল্পটা এক্কেবারে গোড়া থেকে শুরু করলে হয়তো বুঝতে একটু বেশি সুবিধা হবে। 1556 সালে সিংহাসনে বসার পর মোগল শাহেনশাহ আকবর ধীরে ধীরে পুরো উত্তর ভারতকে জয় করে মোগল সাম্রাজ্যের শাসনের আওতায় নিয়ে আসেন। উত্তর ভারতকে আকবর 12টি রাজ্য বা সুবায় ভাগ করেন: কাবুল, লাহোর, মুলতান, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বিহার, বাংলা, মালওয়া, আজমের, গুজরাত এবং অওধ। দক্ষিণ ভারত জয় করার পর আরও 3টি সুবা যোগ করা হয় এই তালিকায়: বেরার, খানদেশ এবং আহমেদনগর। মোগল সাম্রাজ্যের অওধ সুবা ছিল মোটামুটি আজকের উত্তরপ্রদেশ যেখানে সেখানে। 1722 সাল নাগাদ দিল্লি সিংহাসনে যখন মোহাম্মদ শাহ, তখন অওধের মসনদে বসেন বুরহানুল মুলক সাদত খান। এর পরিবার ছিলেন ইরানের নিশাপুর থেকে এবং অওধের নবাবরা সবাই এরই বংশধর বা পরিবারের লোক। 1739 সালে তার মৃত্যুর পরে মসনদে বসেন সফদরজং। সাদত খান ছিলেন সফদরজংয়ের মামা। সফদরজংয়ের বিখ্যাত কবর দিল্লিতে হয়তো অনেকেই দেখেছেন। সফদরজংয়ের সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধু ব্যবসা বাণিজ্যে সীমিত না থেকে ভারতের রাজনীতিতে নাক গলানো শুরু করে দিয়েছে। তবে তাদের প্রভাব আরও অনেক বাড়ে সফদরজংয়ের ছেলে সুজা-উদ-দৌলার সময়। সুজা সিংহাসনে বসেন 1754 সালে। তার 2 বছর পরেই পাশের সুবা বাংলায় নওয়াব আলীবর্দী খান মারা যান। বাংলার মসনদে বসেন তার নাতি সিরাজউদ্দৌলা। ততদিনে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ভারত নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে। সিরাজ ইংরেজদের পছন্দ করতেন না। 1756 থেকে 57 মধ্যে 2 দফায় কলকাতায় সিরাজের সঙ্গে কোম্পানির যুদ্ধ হয় এবং তার পরের বছর পলাশিতে সিরাজ পরাজিত হন এবং মারা যান। কোম্পানি সিরাজের জায়গায় বাংলার মসনদে বসায় মীর মোহাম্মদ জাফর আলী খানকে, যাকে আপনি আমি চিনি মীর জাফর নামে। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাগাতার টাকার চাহিদার সামনে বেঁকে বসেন মীর জাফর। কোম্পানি তাকে মসনদ থেকে সরিয়ে দেয়, তার জায়গায় বসায় তার জামাই মীর কাসেমকে। তবে মীর কাসেমও কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেন। 1764 সালে বিহারের বক্সার বলে একটি জায়গায় 4 জন ভারতীয় শাসক, মোগল শাহেনশাহ দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসেম, আওয়াধের নবাব সুজা-উদ-দৌলা এবং কাশীর রাজা বলবন্ত সিংহ বা বলবন্ত সিং যুদ্ধের ময়দানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুখোমুখি হন। এই 4 জনের ফৌজ ছিল 40,000-এরও বেশি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লড়ছিলেন স্যার হেক্টর মনরো। ইংরেজদের কাছে সেপাই ছিল মোটে 17,000, কিন্তু তা সত্ত্বেও ইংরেজরাই যুদ্ধে জেতে। মীর কাসেম যুদ্ধের ময়দান ছেড়ে পালান এবং গা ঢাকা দেন। 1777 সালে দিল্লিতে কপর্দকহীন অবস্থায় তিনি মারা যান। ওদিকে সুজা-উদ-দৌলাও রণে ভঙ্গ দেন এবং ইংরেজদের সামনে পড়ে থাকেন একা মোগল শাহেনশাহ দ্বিতীয় শাহ আলম। 1765 সালে পরাজিত দ্বিতীয় শাহ আলম বাধ্য হন এলাহাবাদ চুক্তিতে সই করতে। এই চুক্তির মাধ্যমেই বাংলা, বিহার আর উড়িষ্যার দিওয়ানি অর্থাৎ কর আদায় করার অধিকার চলে যায় কোম্পানির হাতে। ওদিকে আওয়াধের নবাব হিসেবে অন্তত নিজের রাজ্য চালানোর ক্ষেত্রে এতদিন স্বাধীনভাবেই কাজ করতে পেরেছিলেন সুজা-উদ-দৌলা, কিন্তু এবার তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে শুরু করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
কোরা, এলাহাবাদ, চুনার, বেনারস, গাজীপুর এই সমস্ত জায়গায় চলে গেল কোম্পানির হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের এক প্রতিনিধিকে বসিয়ে দিয়ে গেল লখনৌ শহরে। অবধের রাজধানী তখনও ফৈজাবাদ। 1775 সালে সুজা মারা যেতে তার ছেলে আসফউদ্দৌলা নবাব হন। আসফউদ্দৌলার সময় রাজধানী ফৈজাবাদ থেকে লখনৌতে আসে এবং লখনৌয়ের বড়া ইমামবাড়া তৈরি হয়। তবে নবাব হতে তাকে ইংরেজদের সাহায্য নিতে হয়েছিল নিজেরই ছোট ভাইয়ের বিরুদ্ধে। এতে ইংরেজদের রাজসভায় প্রভাব আরও খানিকটা বাড়ল। আসফউদ্দৌলার ছেলে ছিল না, তাই তিনি নিজের বোনের ছেলেকে দত্তক নেন। সেই ছেলে ছিলেন ওয়াজির আলী খান। 13 বছর বয়সে ওয়াজিরের বিয়ে হয়। নবাব খরচ করেছিলেন তখনকার দিনে 3 লক্ষ পাউন্ড। 1798 সালে আসফউদ্দৌলা মারা যেতে 20 বছর বয়সের ওয়াজির আলী খান আওয়াধের মসনদে বসেন ইংরেজদের সাহায্য নিয়ে। কিন্তু বাংলায় যা হয়েছিল মীর জাফরের সঙ্গে, এখানেও ঠিক তাই হয়। ইংরেজদের রাজ্যের প্রশাসনে, রাজনীতিতে লাগাতার নাক গলানো সহ্য করতে পারেন না ওয়াজির আলী খান। ভারতের ইংরেজ বড়লাট স্যার জন শোর শুরু করেন ষড়যন্ত্র। ওয়াজির আলী খানকে সিংহাসন থেকে সরিয়ে তাঁর জায়গায় তিনি বসাবেন তাঁরই কাকা দ্বিতীয় সাদাত আলী খানকে। সাদাত আলী খান ইংরেজদের বলেন যে তারা যদি তাকে নবাব বানিয়ে দিতে পারে তাহলে তিনি অর্ধেক রাজত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেবেন। ইংরেজরা সাদাতকে বলেন লুকিয়ে লুকিয়ে লখনৌয়ের দিকে রওনা হতে। ওদিকে একই সময় নবাবকে ডাকা হয় লখনৌয়ের বাইরে বিবিয়াপুর কোঠি বলে একটি জায়গায় ইংরেজদের সঙ্গে একটি মিটিংয়ে। যেই নবাব সেই মিটিংয়ের জন্য ঢোকেন তাকে বন্দি করে নেওয়া হয়। একই সময় সাদাত আলীর অভিষেকও হয়ে যায় লখনৌতে। ওয়াজির আলী খানকে ইংরেজরা বেনারসে পাঠিয়ে দেন। তবে 1799 সাল নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে আওয়াধ স্টেটের বাইরে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। 14 জানুয়ারি 1799 সালে ওয়াজির আলী খানকে ব্রেকফাস্টে আমন্ত্রিত করেন ইংরেজ কোম্পানির প্রতিনিধি জর্জ ফ্রেডরিক চেরি। সেখানেই তিনি তাকে জানান কোম্পানির এই সিদ্ধান্তের কথা। ওয়াজির রেগে আগুন হয়ে তরোয়াল বার করে চেরিকে আঘাত করেন। তিনি সঙ্গে সেপাই নিয়ে এসেছিলেন। তারা চেরিকে হত্যা করে। তারপর ওয়াজির বেনারসের ইংরেজ ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ডেভিসের বাড়িতে চড়াও হন। ইংরেজরা ডেভিসকে বাঁচাতে পারলেও ওয়াজির কয়েক হাজার সেপাই জোগাড় করে বেনারস দখল করার চেষ্টা করেন। তবে ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিনি হারেন এবং বেনারস থেকে পালিয়ে জয়পুরে এসে গা ঢাকা দেন। শেষে ওয়েলেসলির অনুরোধে জয়পুরের রাজা তাকে ইংরেজদের হাতে তুলে দেন, কিন্তু তিনি 2টি শর্ত রাখেন। প্রথম, যে ওয়াজির আলী খানকে প্রাণদণ্ড দেওয়া হবে না, এবং দ্বিতীয়, যে তাকে শেকল পরিয়ে রাখা যাবে না। ইংরেজরা এই শর্ত মেনে নেয়, কিন্তু তার ফল হয় আরও ভয়ঙ্কর। ওয়াজির আলী খানকে কলকাতায় নিয়ে আসা হয় এবং আগামী 17 বছর তাঁকে ফোর্ট উইলিয়ামের ভেতরে একটি লোহার খাঁচায় বন্ধ করে রাখা হয়। তিনি মারা যেতে তাকে কবর দেওয়া হয় কাশিয়াবাগান মুসলমান গোরস্থানে। কথিত আছে যে ওয়াজির আলী খানের বিয়েতে 3 লক্ষ পাউন্ড খরচ হয়েছিল, ইংরেজরা তার কবরে খরচ করেছিল নাকি মাত্র 10 টাকা। কিন্তু কোথায় সেই কবর? 1847 থেকে 49 সালের মধ্যে কর্নেল ফ্রেডরিক ওয়াল্টার সিমস তৈরি করেছিলেন কলকাতা শহরের একটি ম্যাপ। তাতে আমরা দেখতে পাই যে কাশিয়াবাগান গোরস্থান রয়েছে আজকের ক্যামাক স্ট্রিট আর এজেসি বোস রোডের মোড়ের উল্টো দিকে। যেখানে এই গোরস্থান ছিল সেখানেই রয়েছে আজকের বুরবন পার্ক এবং সাউথ ক্লাব। 1858 সালের মধ্যে এখানে নতুন কবর দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকার। শহরের মুসলমানদের জন্য তিলজলা অঞ্চলে গোরস্থান করার জন্য জমি দেওয়া হয়। 1901 সালের মধ্যে সরকার এই পুরো জমিটা দখল নিয়ে গোরস্থান সাফ করে দেয় এবং 1913-14 নাগাদ তার জায়গায় পার্ক আর নতুন রাস্তা তৈরি করে ফেলে। কলকাতার ব্যাপারে তার বইতে শ্রীপান্থ লিখছেন যে তিনি নাকি ওয়াজির আলী খানের কবরের খোঁজে গিয়েছিলেন
এবং স্থানীয় এক মুসলমান ছেলের সাহায্যে অনেক খোঁজাখুঁজি করেও তিনি নাকি নবাবের কবর খুঁজে পাননি। তবে আমার এই গল্প বিশ্বাস করতে খুবই অসুবিধে হচ্ছে, কারণ 1913 থেকে 1918 মধ্যে সেখানে শুধু যে পার্ক তৈরি হয়ে গিয়েছিল তাই নয়, 1920 সালের দিকে একসময় যেখানে কাশিয়াবাগান মুসলমান গোরস্থান ছিল সেখানে পাঞ্জাব ক্লাব এবং কলকাতা সাউথ ক্লাব নিজেদের টেনিস কোর্টও তৈরি করে ফেলেছিল। সেই টেনিস কোর্ট আজও রয়েছে। এবং শ্রীপান্থ, যার আসল নাম নিখিল সরকার, তার জন্মই হয়েছিল 1932 সালে। ততদিনে কাশিয়াবাগান মুসলমান গোরস্থান এবং নবাব ওয়াজির আলী খানের কোনো চিহ্নই আর বাকি নেই। তো এই ছিল নবাব ওয়াজির আলী খান এর গল্প। এরম গল্প পড়লে বা এরম ইতিহাস জানলে আমার একটা গান মনে পড়ে যায়। ছোটবেলায় অল ইন্ডিয়া রেডিওতে সকালবেলায় গানটা মাঝে মাঝেই শোনা যেত, চিরদিন কাহারও সমান নাহি যায়। এক সময় যে নবাব ছিল, আজ তার কবর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান, আরও লেখাপড়া করতে চান, আমার যা তথ্যসূত্র সোর্সেস সেগুলো নিচে ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার অফকোর্স করবেন, লাইক, কমেন্ট ইত্যাদি ইত্যাদি কী করতে হয় সেসব আপনারা জানেন। আর সামনের সপ্তাহে এরকম আরও একটি গল্প নিয়ে আপনার জন্য আমি ফিরে আসব। সে গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, পরের শনিবার আবার দেখা হচ্ছে। নমস্কার।